সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। দীর্ঘ ৭.৫ বছর পর অবশেষে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিথ্যা মামলায় ২ বছরের বেশি সময় কারাপ্রকোষ্ঠে কাটানোর পর ২০২০ সালের মার্চে মুক্তি পেলেও কার্যত গৃহবন্দী ছিলেন তিনি। প্রতি ৬ মাস পর পর তার কারামুক্তির মেয়াদ বাড়ানো হতো। পতিত আওয়ামী সরকারের আমলে অন্তত ১৮ বার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন, শুনতে হয়েছে কটু কথা। তাই বিএনপির জন্য তার এই যাত্রা যেমন স্বস্তির, তেমনি পূর্বের নানা তিক্ত অভিজ্ঞতায় সমর্থকদের অনেকের মনে শঙ্কাও ভর করছেন। তবে দলীয় নেত্রী সুস্থ হয়ে আবার দলের হাল ধরবেন, এমনটাই প্রত্যাশা তাদের। খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় লন্ডনের পথে খালেদা জিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সম্পাদকীয়। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আরিফ সোহেল, সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা সরাসরি আলোচনা যেতে চাই। প্রথমে জনাব হাবিব, আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপি দলটির জন্য অত্যন্ত আনন্দের একটি দিন হওয়ার কথা। দীর্ঘ ১৭ বছর প্রায় বেগম খালেদা জিয়া এবং ৭.৫ বছর সর্বশেষ তিনি দেশের বাইরে তার পুত্রের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাননি, এবং এই মুহূর্তে প্রায় ১৮ বার তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য গত সরকারের কাছে আবেদন জানানোর পরও বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। আজকে তিনি অবশেষে দেশের বাইরে যাচ্ছেন। দল হিসেবে বিএনপি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী সদস্য আরিফ সোহেলকে শুভেচ্ছা। আমার জন্য সবচেয়ে আনন্দের দিন আজকে। সারা বিএনপি গোটা পরিবারের জন্যই আনন্দ। পাশাপাশি আমি মনে করি এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আলাদা একটা জায়গা আছে মানুষের কাছে। তাতে বলতে গেলে বাংলাদেশের অধিকাংশ মানুষই বেগম খালেদা জিয়ার আজকের এই লন্ডন যাত্রাকে একটা ভালো বা একটা আনন্দের দিন হিসাবে তারা দেখতে চাচ্ছেন। আর আমার বিশেষ করে আমার বেশি আনন্দ এই কারণে, আপনাদের এই টেলিভিশনেই আমি বক্তব্য দিয়েছিলাম, আর প্রেস ক্লাবের সামনে একটা বক্তব্য দিয়েছিলাম। ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে যিনি সাজা দিয়েছেন ডক্টর আখতারুজ্জামান, তা আমাকে সৌমুটি করেছিল হাইকোর্ট। আমি হাইকোর্টে হাজির হই নাই, পরে আমাকে র্যাব গ্রেপ্তার করলো। তো গ্রেপ্তার করার পরে আপনাদের এই অনুষ্ঠানের ফুটেজ দেখালো, প্রেস ক্লাবের সামনের ফুটেজ দেখালো। দেখানোর পরে আমাকে মানে আদালত জিজ্ঞাসা করলেন, আপনি বললেন আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি সেদিন আদালতে দৃঢ়তার সাথে বলেছিলাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, সব কথা আমি বলেছি। আবারও আমি ঘোষণা দিচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাক্তার জুবাইদুর রহমানকে এই ধরনের মামলা, এই ধরনের শাস্তি যেই দিক না কেন, যে বিচারকই দিক না কেন, তাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবো ১০০ বছরের যদি জেল হয় আমি পরোয়া করি না। তো আজকে যার জন্য আমি কারাগারে থাকতে চেয়েছি, একসময় সরকার বললো, আইনশৃঙ্খলা সাহেব বললেন ম্যাডাম খালেদা জিয়া তো আপনার নির্বাহী ক্ষমতা বলে ওনার সাজা স্থগিত করা হয়েছে, উনি এখন বাইরে আছেন, তো এখন ওনাকে আদালতের কাঠগড়ায় যেতে হবে না, এখন নির্বাহী আদেশে উনি বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন। বলার পরে তারপরে সরকার পক্ষ থেকে বলা হলো ওনার পাসপোর্টের মেয়াদটা পার হয়ে গেছে, যে কারাগারে ছিলেন, পাসপোর্ট রিনিউ করার জন্য শুক্র শনিবার আমাদের দেশে অফিস বন্ধ, তাও নির্দেশ দিল অফিস খোলা রেখে ওনার পাসপোর্ট রেডি করে দেওয়ার জন্য। এরপরে হঠাৎ করে তৎকালীন আইনমন্ত্রী বলে বসলেন যে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না, কারণ উনি আদালতের আমানত। আদালত যদি আমাদের কাছে চেয়ে বসে তাহলে আমরা কি উত্তর দেব। সেদিন আমার ৭১ টেলিভিশনে আমার ৮টার সময় প্রোগ্রাম ছিল। উনি কিন্তু আরেকটা কথাও বলেছিলেন, যদি যেতে হয় তাকে আবার কারাগারে ফিরে যেতে হবে। না, সেটা তো বলেছেনই। তো আমি তখন বললাম যে আমরা যখন কারাগার থেকে বের হই তখন আমরা কেউ আমাদের জামিনদার থাকে অথবা টাকা পয়সা থাকে জমা দিতে হয়, তো উকিল সাহেব থাকেন। তাই বললাম যে সেইখানে আমাকে আর অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাডাম খালেদা জিয়াকে আগামীকালকে যদি আপনারা বিদেশের বাইরে বিদেশে পাঠান চিকিৎসা, আমি আজকে কারাগারে চলে যাব জামিনদার হিসাবে। উনি যতদিন না আসবেন ততদিন আমি কারাগারে থাকবো।
শেষ পর্যন্ত উনি নাই আসেন, তাহলে সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমি দণ্ড মাথায় নিয়ে আমি ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছি। কারণ ওনার মতো একজন মহিষী নারী যদি বিদেশে যেতে না পারার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে সারা দেশ কলঙ্কিত হবে। তাই আমার পরিবার আমার ফাঁসির দণ্ড মওকুফ করার জন্য আবেদন করবে না। এই কথা বলার পর আপনার 71 টেলিফোন রাত্রে 15 সেটা দেখালো না। এর পরবর্তী সময় এসে এই যে শাস্তি দেওয়ার কারণে যেটা বললাম, সেজন্য আমি সাজা খেটে আসলাম, 5 মাস সাজা খেটে আসলাম, জরিমানা দিয়ে আসলাম। এবং ম্যাডাম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ, যখন করোনা আক্রান্ত, তখন আমরা দেশবাসী ওনাদের দোয়া করি। সারা পৃথিবী থেকে দেওয়া হয়েছে, আমি অধিকাংশ দোয়ার মুফরে আমি প্রধানমন্ত্রী ছিলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এত বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা করোনা আক্রান্ত, উনি মজলুম, ওনাকে অন্ধভাবে কারাগারে রাখা হয়েছে, ওনার কাছে সুস্থ করে না দেন আমাদের দল বরকতে আমাদের ইমান হারা যাবে। অতএব আপনি কোটি কোটি মানুষের আর্জি পরিপ্রেক্ষিতে আপনাকে সুস্থ করে দেন। আল্লাহ সুস্থ করে দিয়েছেন। উনি যখন আবারও গুরুতর অবস্থায় হাসপাতালে গেলেন, তখন আমি বলেছিলাম যে আমি মহান আল্লাহ পাকের কাছে আমি এই বলে বলতে চাই, আমার জীবনের সমস্ত হায়াতটুকু বেগম খালেদা জিয়াকে দিয়ে দেন। আমি বেঁচে না থাকলে আমার পরিবার খুবই কষ্ট পাবে, কিন্তু বেগম খালেদা জিয়া যদি বেঁচে না থাকেন, তাহলে দেশবাসী কষ্ট পাবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। তা আমার পরিবার কষ্ট পেলেও আমি মনে করি বেগম খালেদা জিয়া আমার সমস্ত হায়াতটুকু দিয়ে দেন। এর ব্যাখ্যা ছিল, আমরা 2009 সালে গুরুতর অসুস্থ ছিলাম, জন্ডিস আক্রান্ত হয়ে আমার 1 কোটি টাকার উপরে লাগার কথা ছিল, যখন আমার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল। তা আমার টাকা ছিল না যাওয়ার মতো। তখন বেগম খালেদা সমস্ত টাকা, তখন বিরোধী দল কেবল, সমস্ত টাকা উনি দিয়েছিলেন। লাস্টে আমার লিভার ট্রান্সপ্লান্ট করা লাগে না, ডায়ালিসিস করতে চাই, ডায়ালিসিস করা লাগে না। পরে আমি মোটামুটি সুস্থ হয়ে আসি, তাদের মোটামুটি ভালো একটা টাকা খরচ হয়েছে, সব টাকা উনি বহন করেছেন। তা আমাকে ওই সময় টাকা না দিলে মহান আল্লাহ পাক জীবনদানের মালিক, তাহলে আমি চিকিৎসা নিতে পারতাম না। চিকিৎসা না নিতে পারলে হয়তো আমার ক্ষতি হয়ে যেতে পারতো। এটা আমার হল ব্যক্তিগত যায়। এর পরবর্তী সময় আসলো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। আমি সিঙ্গাপুরে গিয়ে সব কিছু নিয়ে এসেছি। লিভার ট্রান্সপ্লান্ট করলে পর যাই দেয়, তার কোনো ক্ষতি হয় না। যখন কিডনি দিলে একটা কিডনি থাকলে চলে, কিন্তু 2টা কিডনি তো দেওয়া যায় না। লিভার তো ওরকম না, আপনি দিতে পারেন, 2জনকেও দিতে পারেন ভালো। আমি যখন বললাম ম্যাডাম খালেদা জিয়া আমার লিভার কিডনি যা যা অঙ্গ প্রত্যঙ্গ দরকার আমি সব কিছু দিতে রাজি আছি, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সেই কারণে। তা আমার লিভার কিডনি যদি কোনো কারণে ওনার প্রয়োজন না লাগে, বয়সের কারণে, আমার আরও 4টি ভাই আছে। আমার ভাই ভোলা, বাদশাহ, বুদু, বীর, আমার এই 4 ভাইয়ের যে কোনো ভাইয়ের যদি কিডনি বা যে কোনো ভাইয়ের যদি লিভার প্রয়োজন হবে, যে ম্যাচ করে, তাহলে আমি সেখান থেকে আমার ভাইদের সাথে কথা বলেছি, তারা দিয়ে দেবেন। তো সেই ম্যাডাম খালেদা জিয়া আজকে মুক্ত। 18 বার প্রত্যাখ্যাত হয়েছে তাকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার জন্য আবেদন করার পরেও। চিন্তা করেন আল্লাহর কি ইশারা, 18 বার পারে নাই, আজকে মুক্ত বেগম খালেদা জিয়া। এই মুক্তি তো যেমনটা আনন্দের, তেমনটা কি কিছুটা শঙ্কারও কিনা? কারণ পূর্ব অভিজ্ঞতা বলে যে এবারও কিন্তু প্রথম দিকে একটা আলাপ এসেছিল যে -1 পরিকল্পনা চলছে। এই ধরনের কোনো আলাপ কি আসার সুযোগ আছে কিনা? শোনেন, -2 ফর্মুলা যখন হলো, ওই সময় আমি এই দেশে সর্বপ্রথম 10ই নভেম্বর নূর হোসেন দিবস আমাকে ডাকলো RTV, একক প্রোগ্রাম আমার, আজকে যেমন এসে টেলিভিশনে করলাম। তো আমি ওই দিন বলেছিলাম, যাওয়ার পরে আমাকে আমার অত্যন্ত প্রিয় ছিল, আমাকে বললো যে ভাই আপনি এখানে -2 ফর্মুলার পক্ষে কথা বলবেন এবং সরকারকে সমর্থন করবেন। তাই আমি বললাম যে আমি এটা বলবো না, আমার ছেলে যখন হাসপাতালে, সেখান থেকে আমি এসেছিলাম। তো তাহলে ভাই আপনাকে এখান থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারবো না, আমি যে অ্যারেস্ট হয়ে যাবো, তারপরে আমি কিন্তু কথা বলবো না। খুব চৌকস একজন সাংবাদিক ছিল, ভদ্র মহিলা, উনি আমাকে অনেক প্রশ্ন বা জর্জরিত করলেন। আমি লাস্ট পর্যন্ত বললাম যে যত চেষ্টাই করুক না কেন, ওয়ান সরকার বেগম -2 ফর্মুলা কার্যকর করতে পারবে না। এদেশে যত চেষ্টাই করুক, বিএনপি যারা করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াই করবে, আওয়ামী লীগ যারা করেন তারা শেখ হাসিনাই করবে। এটা বলেছিলাম সাইফুর রহমান মেজর হাফিজকে উদ্দেশ্য করে। আপনাদেরকে উনি নমিনেশন দিয়ে আপনাদেরকে নির্বাচিত করে আনার, আপনাদেরকে ভোট চেয়ে আপনাদেরকে নির্বাচিত করে এসেছেন, আপনার মন্ত্রী ছিলেন। আজকে -2 ফর্মের কথা বলছেন, আপনার মনে পড়ে না আপনার জন্য কী করেছেন? ঠিক তেমনিভাবে আমি শুনেন আমু, রাজ্জাক ভাই, শুনছেন গুপ্ত, তোফায়েল আহমেদ, তাদের উদ্দেশ্য করে বলেছিলাম, কই আপনারা তো নমিনেশন পাওয়ার পরে আপনাদের টাকা পয়সা দিতে হয়, আপনাদের কাছে ভোট চেয়ে আসে উনি। এই যে এত বছর শেখ হাসিনা এই যে তার নেতা কর্মীদেরকে চিকিৎসা দেয়, লেখাপড়া করে দিয়েছেন, 5,000 টাকা এখন দেন।
আমি তো সারা দেশ তার সাথে চলেছি, ওই স্টারলাইটের গাড়ি ছিল, কতদিন শ্রীকন্ধারে ভাত খেয়েছেন মনে আছে? আমাদের সেদিনও মনে আছে 32 মোটর চালের ভাত, ডাল দিয়ে আর আলু ভাত দিয়ে ভাত খেয়েছে। এই যে কথা বলে শেষ পর্যন্ত এই কথা বললাম, তখন আমাকে তো মানে ওখান থেকেই করে নিয়ে যাওয়ার হতো। তাই বলি -2 ফর্মুলা করার অনেক আগে থেকে 2003, 4, 5, 6 চেষ্টা করেছিল, পারে নাই। এবার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের অপকর্মের কারণে, আর বিএনপি দীর্ঘ 70.5 বছর নির্যাতিত হচ্ছে। যে দল তার বিভাগ কর্মসূচি পালন করার ক্ষেত্রে সরকারের সমস্ত রক্ত উপেক্ষা করে গাড়ি ঘোড়া আপনার হোটেল বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু বন্ধ, খাবার হোটেল, ভাতের হোটেল, দোকান পর্যন্ত, বিস্কিট চা খাওয়ার মতো দোকান রাখে নাই। সমস্ত মানুষ ভেলায় চলে গেছে, কলার গাছকে ভেলা বানিয়ে গেছে, পায়ে হেঁটে গেছে, রিক্সা চলে গেছে, সাইকেলে চলে গেছে, পায়ে হেঁটে গেছে, নদী সাঁতরে। যে দলের লক্ষ লক্ষ কর্মীরা সমাবেশ উপস্থিত হয়েছে, শীত গ্রীষ্ম বর্ষা কিছু মানে নাই, সেই দলকে মাইনাস করার ক্ষমতা কারোরই নেই বাংলাদেশ। জি হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে একটু। আরিফ স্যার, আপনার কাছে যেতে চাই। আপনাদের যে আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটি ছিল একদম শুরুটা হয়েছিল একদম বলা যায় যে নিরীহ একটি আন্দোলন, যে আমরা কোটা বিরোধী আন্দোলন চাই। পরবর্তীতে সেটি ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের রূপ লাভ করলো এবং সেখান থেকে আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে গত সরকার পালিয়ে যাওয়ার পর বেগম খালেদা জিয়া মুক্তি পেলেন এবং তিনি মুক্তি পাওয়ার পর আজকে তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং একই সাথে বিএনপি পন্থী কিংবা বিএনপি রাজনীতি করেন এরকম অনেক সমর্থক, যেমন আজকে বিবিসি একটি প্রতিবেদন করেছে, অনেক অনিশ্চয়তা, অনেক প্রশ্ন পেছনে রেখে খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন। এই যে অনেক প্রশ্ন কথাটা আসছে, এই প্রশ্ন কথাটা আসার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং যারা দেখছেন আজকের অনুষ্ঠান, বিশিষ্ট সহ আলোচক। দেখুন, আমরা যে আন্দোলনটি করেছি, বিশেষ করে 15 জুলাইয়ের পরে যখন ছাত্রলীগ এবং দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, তারপরে কিন্তু অনেকবার সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে আন্দোলনটা থামিয়ে দেওয়ার। কিন্তু যারা আন্দোলন সংগঠিত করেছেন মাঠ পর্যায়ে, আমরা দেখেছি যে তাদের আপোষহীন মনোভাবের কারণেই কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনটা তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পেরেছে। এবং শুধু তাই না, এখানে আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই চাচ্ছিলেন এই ফ্যাসিস্ট সরকার যেটা দেশের ওপর চেপে বসেছে, স্বৈরাচারী সরকার, তাকে কিভাবে সরানো যায় এবং দেশের মানুষকে কিভাবে আসলে মুক্তির পথ দেখানো যায়। আমাদের অনেকেরই ধারণা ছিল সেটা হয়তো বা 24 সালে সম্ভব হবে না, কিন্তু যখন সুযোগ এসেছে তখন যারা আন্দোলনের মাঠে ছিলেন সেই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। জনগণ আমাদের পাশে ছিল, আমাদেরকে রক্ষা করতে আমাদের অভিভাবকরা রাস্তায় নেমে এসেছেন সে কারণে, এবং অবশ্যই আল্লাহ তাআলার রহমতে আমরা সফল হয়েছি। যে প্রশ্নগুলোর কথা বলছেন, বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন জুলুমের শিকার হওয়ার পরে আজকে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে সক্ষম হয়েছেন। আমরা আনন্দিত এবং বাংলাদেশ আনন্দিত আমরা মনে করি। কিছু প্রশ্ন আছে উদ্দেশ্য প্রণোদিত, সেটার অনেক উদ্দেশ্য থাকতে পারে। যেমন অনেকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে 1-11 সরকারের সাথে তুলনা করে দেখাতে চাচ্ছেন যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ 1-11 সরকার আমরা জানি যে সেটা তৈরি হয়েছে আমলাদের মাধ্যমে, তৈরি হয়েছে ক্ষমতা প্রাসাদ কেন্দ্রিক বিভিন্ন ধরনের ইকুয়েশনের ভেতর দিয়ে। আর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আন্দোলনের মধ্য দিয়ে, এবং সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশের সকল জনগণপন্থী রাজনৈতিক দল সংগঠন সবাই ছিল এবং সকলের কনসেন্টের ভেতর দিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এছাড়াও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলে আসছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে। যেখানে 1-11 সরকার আমরা দেখেছি যে রাজনৈতিক সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে, সেখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই ধরনের একটা জেস্চার আমরা দেখেছি। তো যে প্রশ্নগুলো আসলে এইভাবে করা হয় যে বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি দল হিসেবে তাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে কিনা, আমরা বিশ্বাস করি যে এরকম কোনো কিছু হওয়ার কোনো কারণ নেই। এবং এই সরকার কাঠামোগতভাবেই যে ধরনের সরকার এবং যেভাবে ক্ষমতায় এসেছে, এই সরকার আসলে এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করবে না। আর কিছু প্রশ্ন আসতে পারে, সেটা সত্যিকার অর্থে কেউ হয়তো উদ্বিগ্ন হতে পারেন যে এখন কি হচ্ছে, কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আগস্টের পরেই, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, গণ অভ্যুত্থান সফল হয়েছে তারপর থেকেই। আমরা মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশের অনন্য সম্পদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 90-এর দশক থেকে 80-র দশক থেকে তিনি আপোষহীনতার যে অনন্য নজির রেখেছেন, সেটা বারবার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে উজ্জীবিত করেছে, মানুষকে পাথেও দিয়েছে।
তাই তাকে যে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখা, রক্ষা করা, এটা অবশ্যই আমাদের সকলের দলমতের পার্থক্য থাকতে পারে, কিন্তু জনগণপন্থী সকলেরই এটাই উদ্দেশ্য বলে আমরা এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই। তাই যদি এখানে কোনো আশঙ্কা থেকে থাকে, আমরাও চেষ্টা করব যে যাতে করে হচ্ছে বেগম খালেদা জিয়া তিনি যে স্থানে আছেন এবং নিরাপদ আছেন, তার নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, এবং সামনের দিনে বাংলাদেশের রাজনৈতিক পথ নির্ধারণে তার যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা যাতে তিনি রাখতে পারেন। যে বেগম খালেদা জিয়াকে আমি প্রথমেই বলেছিলাম 18 বার আবেদন করার পরও চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তাকে তার লিভার সিরোসিস নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ইঙ্গিত দেখেছি, ট্রল দেখেছি যে কেন লিভার সিরোসিস হয় সেটা তারা জানেন। সেই বেগম খালেদা জিয়া আজকে দেশের বাইরে যাচ্ছেন কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে। মাঝপথে তিনি কাতারে থামবেন, কাতারের আমির তার সাথে দেখা করবেন। যুক্তরাজ্যে তাকে বিশেষ প্রোটোকল দেওয়া হবে। এই যে সম্মানটা তিনি এত বছর পর আবার পাচ্ছেন, এবং একই সাথে যিনি পতিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালিয়ে আছেন, তার কথা বলার অবস্থায় নেই, এই বিষয়গুলো নিয়ে আপনাদের তরুণদের মধ্যে আসলে কী ধরনের বোধোদয় হয়, কী ভাবেন আপনারা? আমরা তো মনে করছি যে এটা বিশাল একটা বিজয়, আর আমরা আশা করি নাই যে এত দ্রুত আসলে এটা সম্ভব হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তার সাথে বৈদেশিক বিভিন্ন সরকারের যারা প্রতিনিধি আছেন তারা দেখা করবেন। আমরা আশা করব এবং আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে, গণঅভ্যুত্থানের পক্ষে তিনি ভূমিকা রাখবেন, যাতে সরকার তার যে মিশন সংস্কারগুলো দিয়ে তারপর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, সেই জায়গায় যাতে সরকার সফল হয়, সেই কেন্দ্রিক ভূমিকা বেগম খালেদা জিয়া রাখবেন আমরা আশা করি। আর তার পাশাপাশি যার কথা বললেন, আসলে এখন একই বাক্যে বা একই ফ্রেজে এই দুজনকে উল্লেখ করা যায় বলে আমার মনে হয় না। ভাই একটু আগে বলেছেন, কিন্তু ওই বাস্তবতা এখন অন্তত তরুণরা মনে করে না বা এটা তাদের কানে খুব একটা সুখকর লাগে না আর কি। এই দুজন সমান না, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। তো সেই জায়গা থেকে উনার কথা কি বলবো, উনি পালিয়ে গেছেন। আপনি যদি দেখেন স্বৈরাচারী বেনিতো মুসোলিনি ইতালির, উনি কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছেন এবং পরাজিত হয়েছেন জনগণের কাছে। শেখ হাসিনা তো সেটাও করেন নাই। মানে ফ্যাসিস্টের ইতিহাসও যদি আপনি দেখেন, সেদিক থেকেও তো উনি নিকৃষ্ট, উনি পালায় গেছেন, উনি তো লড়াই শেষ পর্যন্ত করেন নাই এবং তার নেতাকর্মীদের রেখে পালায় গেছেন, তাই না? কিন্তু সেই নেতাকর্মীরা তো এখনো আশা করে, একই যেই স্লোগানটা একসময় বিএনপি দিত, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সেই স্লোগান এখন শেখ হাসিনার ব্যাপারে দেওয়া হয় যে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এবং বিভিন্ন মসজিদের ডিসপ্লেতে উঠে যাচ্ছে, রেললাইনের ডিসপ্লেতে উঠে যাচ্ছে। এগুলো কেন এখনো ঘটছে? দেখেন, ফ্যাসিজম জিনিসটাই তো হচ্ছে এক প্রকার অন্ধত্ব। এক নেতা, এক দল, এরকম একটি অন্ধত্বের জায়গায় না চলে গেলে ওটাকে ফ্যাসিজম বলা যায় না। আমরা বারবার এই জন্য ফ্যাসিজম বলি, শুধু স্বৈরাচার বলি না। এরশাদ সাহেব ছিলেন স্বৈরাচার, সামরিক স্বৈরাচার, কিন্তু হাসিনা স্বৈরাচার তো বটেই, ফ্যাসিস্ট। এবং ফ্যাসিস্ট শাসনে এই যে এক ব্যক্তি কেন্দ্রিক যে একটা আবহ তৈরি করা হয়, এটা তো মানুষকে অন্ধ করে ফেলে, এবং এই জিনিসটি রাজনীতির জন্য কোনোভাবে সুখকর না। এটা গণতান্ত্রিক রাজনীতির সাথে কোনোভাবে কম্প্যাটিবল না। এই ধরনের দৃষ্টিভঙ্গি যেই দল বা যারা ধারণ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, তারা ফাংশন করতে পারবেন না। তাদেরকে ফাংশন করতে দেওয়া হলে তারা ওই গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিবেন। এবং এটা কিন্তু আপনি যদি ইউরোপ দেখেন, অন্য সবখানে দেখেন, এভাবেই কিন্তু। এই কারণে কিন্তু ফ্যাসিস্ট দলগুলোকে ইউরোপে ফাংশন করতে দেওয়া হয় না, ফ্যাসিজম সেখানে অফিসিয়ালি নিষিদ্ধ। তো তাদের এই ধরনের আচার আচরণ আসলে প্রমাণ করে আওয়ামী লীগ দলটা আসলে কীরকম দল। তো এটা আশঙ্কার ব্যাপার যে এখনও তারা এইভাবে হুঙ্কার দিয়ে যেতে পারছেন। আমরা সরকারের কাছে আশা করি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কাছে আশা করি যে আমরা সতর্ক থাকব এবং সামাজিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। আসলে আপনার কাছে আবার আসবো হাবিব ভাই, যেই জায়গাটা নিয়ে কথা হচ্ছিল, আমরা কিন্তু আপনাদের দলের যিনি মহাসচিব তার কাছ থেকেও শুনেছি যে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তার অবজারভেশন আছে। দল হিসেবে আপনাদেরও বিভিন্ন সময় বক্তব্যে নিষিদ্ধ করার জায়গা থেকে অবজারভেশন আছে, এবং আওয়ামী লীগ ফিরে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির আপাত বক্তব্যে মনে হয় তারা খোলা রাখতে চায়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং যারা নাকি আন্দোলনের সাথে যুক্ত ছিল সক্রিয়ভাবে, তাদের একটা বড় অংশে আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে দেখতে চায় না। এই বিষয়ে বিএনপির আসলে অবস্থান কি? যেই আওয়ামী লীগ বিএনপির প্রধানকে এত বছর ধরে নির্যাতন করলো। আমার খুব পরিষ্কার বক্তব্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা চাচ্ছে ওইটার সাথে আমি একমত। আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরিয়ে আসতে দেওয়ার কোনো সুযোগ নেই। আসলে পরে তাদের পূর্বের চেহারা আবার তারা বের করবে। এখন তো এই দেশের পুলিশ প্রশাসন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, সব তারাই।
এই সুযোগ দিলে তারা কি করবে এটা কেউ বুঝতে পারছে না। আমাদের দলের মহাসচিব যে কথাটা বলেছেন উনি এটা অন্যভাবে বলেছেন। আজকে নিষিদ্ধ ঘোষণা করুক, কালকে তার বিএনপি মহাসচিব বলবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো না কেন। নির্বাচনে আসতে দেওয়ার ক্ষেত্রে আমি সর্বপ্রথম যখন বৈষম্যবিরোধী ছাত্ররা যখন ছাত্রলীগকে কী বললো নিষিদ্ধ করলো, তখন আমি মিডিয়াতে বলেছিলাম ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বলে 52 থেকে 90 সাল পর্যন্ত আমি টেনে নিয়ে গেলাম, নিয়ে বললাম এই ছাত্রলীগকে নিষিদ্ধ করলে আমি প্রতিবাদ করতাম। তো আজকে যে ছাত্রলীগকে বৈষম্যবিরোধী ছাত্ররা নিষিদ্ধ করেছে তাতে আমি 100% সমর্থন জানাচ্ছি। তা এরা ছাত্রলীগ না, এটা শিক্ষা শান্তি প্রগতি সংগঠন না, এরা খুনি লীগ, এরা ধর্ষণ লীগ, এরা লীগ লুটপাট করা লীগ, এরা হেলমেট লীগ। এদের নিষিদ্ধ ঘোষণা করাকে আমি সমর্থন করবো। কীভাবে ভাববে আপনি ছাত্রলীগের পেছনে ছিলেন, আচ্ছা কি হয়েছে? আচ্ছা বললাম তো ওই ছাত্রলীগ এই ছাত্রলীগ না, তো বলেছিলাম ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী 15 বছর যেন আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে। ওরা 15 বছর ভোট দিতে দেয়নি। এটা কখন এটা এই যে ঘটনাটা পরম্পরা যে পরতে আসলো, কেন আসলো আপনি সেটা জানেন? প্রথম ব্রিগেডিয়ার জেনারেল সাকাত সাহেব যখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, তখন উনি বললেন যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে আগের মতো সম্মান করি, আপনি আবার এই দেশে আসেন, আমরা আপনার মতো সম্মান করি, আপনার দলকে দল গোছানোর সুযোগ করে দেন বলে পাশাপাশি একটা বলেছিল যে বিএনপি 20 বছর কিছুই করতে পারে না, এখন বৈষম্যবিরোধী ছাত্ররা এটা করেছে, এখন সেটা নিয়ে তারা অনেক রকমের অনেক কিছু করে বেড়াচ্ছে, তাই রহমান দেশে আসবে, চাঁদাবাদি শুরু করে দিয়েছে। আমি বলছি পিটিয়ে দেন দোকানদার বলেছে, আমি বলেছি এটা আপনাকে প্রত্যাহার করতে হবে। বিএনপিকে এইভাবে দেখার আপনার কোনো অধিকার নেই, এত মারধর খাওয়ার পর এটা। আর এই যে আপনি বললেন আওয়ামী লীগে ফিরে আসতে, এই জন্য আপনাকে এই মন্ত্রণালয় চলে যেতে হবে। পরের দিনে ওরা মিছিল করলো, চলে গেল। আসিফ নজরুল সাহেব এই আন্দোলনে যারা অনেক বড় ভূমিকা ছিল, আমার অত্যন্ত প্রিয় বা আমাকে অত্যন্ত সম্মানও করে। উনি 1 মাসের মাথায় বলে ফেললেন আওয়ামী লীগ এদেশে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে, তাদের অনেক আছে, এদেশে অবদান আছে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত এবং দল হিসাবে তাদেরকে তাদের কর্মকাণ্ড করতে দেওয়া উচিত। আসিফ নজরুল নিজে বলেছে। বলার পরে আমি টকশোতে বললাম যে আসিফ নজরুল এত মায়া, এত তাড়াতাড়ি, এখন আমার ছেলেরা হাসপাতালে প্রতিদিন তারা শহীদের তালিকা বড় করতেছে, প্রতিদিন একজনকে মারা যাচ্ছে, বিশাল শহীদরা মানে আহতরা কাতরাচ্ছে, বাচ্চা শিশু থেকে আমার ছাত্ররা বিভিন্ন এত ভুলে গেলেন। আর দ্বিতীয় দিন আপনার মুখ থেকে এই কথা আমি শুনতে চাই না। এত দল যারা আমাদের 15 বছর ভোট দিতে দেয়নি, এই গত নির্বাচন করলো একদলীয়ভাবে। 18 সালে আমিও তো ক্যান্ডিডেট ছিলাম, আমাকে ক্ষতবিক্ষত করে হেলিকপ্টার দিয়ে আমি ঢাকায় এসেছিলাম। 18 সালে 26 ডিসেম্বর আমাকে মানে ক্ষতবিক্ষত করা হয়েছিল, গুলি করা হয়েছিল, গুলি লাগে না আল্লাহর রহমতে। 20 সালে উপনির্বাচন করতে গেলাম, নির্বাচন করতে দিল না। তো এইটা শুনতে চায় না। তার 2-3 দিন পরে একটু চুপ থেকে 2-3 দিন পরে উনি মন্ত্রণালয় মিটিং করে, মনে আছে আপনাদের, 10 বছর যেন আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে সেটা উনি পরে প্রস্তাব উত্থাপন করেছেন। এর অনেক পরে বিএনপির মহাসচিব বলছে আমরা ওইভাবে আমরা না। আমি মহাসচিবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই কথা কেন বললেন? তো বললেন দেখেন এটা তো একটা এর মধ্য দিয়ে তো এটা করতে হবে, যেমন আপনি পার্লামেন্টের মাধ্যমে এটা করা যায়, যেমন জার্মানিতে হিটলারের দল এরকম হয়েছে, সেটা হুট করতে একটা ইতে হবে না। তবে যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করে তখন আমরা আওয়ামী লীগের পক্ষে অবশ্যই বলবো না, আমরা তো চাই। আর যে আওয়ামী লীগ বিএনপিকে এত অত্যাচার নিয়ে, আমি তো কতবার জেলে গেলাম, ক্ষতবিক্ষত হয়েছে, টাকের তলা পৃষ্ঠ এরশাদ আমলে হয়েছিলাম, এই আমলে আমাকে আমি আপনাদের রাজনৈতিক শিষ্টাচারমূলক বক্তব্য, হ্যাঁ ওটা কি রাজনৈতিক শিষ্টাচারমূলক শিষ্টাচার বক্তব্য? না, শিষ্টাচারমূলক বক্তব্য মানে ওইটা হলো উনি বলেছেন বিএনপির দায়িত্বশীল দল, এখন বিএনপির মহাসচিব আরও দায়িত্বশীল ব্যক্তি, সব কথা তো সবাই সবভাবে বলতে পারে না। আমাদের কথা হলো আজকে নিষিদ্ধ ঘোষণা করুক, আমরা এই সরকারকে সমর্থন করি। আর আমি সোহেলের কথার সাথে আমি একমত যে বিগত 111 সরকার আর এই সরকারের 1000 মাইল ডিফারেন্স। তারা একেবারে অন্যায়ভাবে জোর করে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিল এবং ক্ষমতা এসে তারা অ্যাক্ট করেছে, সব কিছু তারা করেছে, অন্যায় করেছে তারা। আর এই সরকার আমাদের সবার সমর্থন এসেছে, আন্দোলনের মধ্যে দিয়ে একটা বিজয়ের মধ্যে দিয়ে সরকার এসেছে, এই সরকারকে আমরা সমর্থন করি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে, যে কোনো মূল্যে। তাহলে এই সরকারের সফলতার মধ্যে গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠা হবে। এই সরকার ব্যর্থ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র ব্যর্থ হয়ে যাবে।
অতএব আমাদের মধ্যে ছোটোখাটো অনেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেন। কোনো দল বলার চেষ্টা করতেছে এই 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 সরকার দীর্ঘদিনই থাকুক, অনন্তকাল থাকুক। কেন বলছে আমি জানি না। নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করতেছে, এখন সংখ্যা আনুপাতিক ভোট করার চেষ্টা করতেছে। বলতেছে কথা তো, যেটা আগে ছিল না। তাই বলতে পারে, কারণ বলার সাথে আমি দ্বিমত পোষণ করি না। আমার কথা হলো যে সবশেষে দিন শেষে যে কোনোভাবেই আওয়ামী লীগ যেন পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, দিন শেষে এর কোনো বিকল্প নাই। এই আওয়ামী লীগ যদি আবার সামনে আসে, এদের কাছে হাজার হাজার না কোটি কোটি টাকা আছে, প্রশাসনের ভিতরে ওদের লোক উৎপত্তি বসে আছে। যখনই আপনি নির্বাচন করতে দেবেন তখন তো আপনি ওনাকে বাধা দিতে পারবেন না। মাঠে আসবে, টাকা ছিটাবে, জনগণকে বিভ্রান্ত করে ফেলবে। নির্বাচন করবে, আপনি কিছু বাধা দিতে পারবেন না, মারতে পারবেন না, ধরতে পারবেন না, জেল নিতে পারবেন না। তাদের নিরপেক্ষ সরকার। হ্যাঁ, আওয়ামী লীগ আমাদেরকে জেলে নিয়েছিল, আমাদের নির্বাচন করতে জানি, রাত্রিবেলা ভোট কেটে নিয়েছে। এখন তো তা হবে না, এর সঙ্গে তা করবে না। অতএব খুবই সতর্কভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে আমি মনে করি, সতর্ক নাই, এক বাক্যে বলা উচিত তাদের 15 বছর নির্বাচন করতে দেওয়ার কোনো সুযোগ নাই, দল করার তার কোনো সুযোগ নাই। জি, তাহলে শহীদের রক্তের সাথে আমাদের ভোটের কথা যেহেতু আসলে আরিফ সোহেল, আপনার কাছে আমি একটু জানতে চাই, তিনি যেমনটি বললেন যে কেউ কেউ বলতে চায় অনন্তকাল এই সরকার থাকুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে একটা পূর্ণ সংস্কারের পর নির্বাচন দেয়া হোক। আজকে প্রেস সচিব বলেছেন যে, শফিক ভাই তিনিও বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো মনে করে যে স্বল্প সংস্কার কিংবা সব সংস্কার না করে নির্বাচন দিয়ে দিতে চায়, তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে পারি। আপনারা আন্দোলনের মাঠে থাকা নেতা হিসেবে কিংবা কর্মী হিসেবে আপনাদের এই জায়গাটায় বক্তব্যটা কি? নির্বাচন আসলে কতদিন পর হওয়া উচিত? এখন সময়সীমার ব্যাপারটা তো আসলে আপেক্ষিক। মূল বিষয়টা হচ্ছে এই সরকারের মিশন কি এবং কোন কাজ করতে জনগণ এই সরকারকে বসিয়েছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। ম্যান্ডেটের কথা বলা হয় সরকারের ব্যাপারে। আমরা জানি যে গণতান্ত্রিক ব্যবস্থায় 5 বছর 4 বছর বিভিন্ন দেশে নির্বাচিত হয়ে একটা সরকার ম্যান্ডেট পায়। 4 বছর কিংবা 5 বছর তারা ক্ষমতায় থাকবেন, কাজ করবেন। এখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা আসে, সেটা কিন্তু জনগণই বসায়। জনগণ তার রক্ত দিয়ে, ব্যালট দেয় তো মানুষ কালো কালি দিয়ে, আঙ্গুল দিয়ে, আর মানুষ বুক চিরে রক্ত দিয়ে যে সরকারকে নিয়ে আসে, সেটা হচ্ছে অভ্যুত্থানের পরে যে সরকার আসে বা বিপ্লবের পরে যে সরকার আসে। তো সেটার ম্যান্ডেট যদি আপনি বলেন, জনগণের সম্মতির ব্যাপারটা যদি আপনি বলেন, সেটা যে কোনো ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকারের চেয়ে অনেক গুণ বেশি হয়। সমস্যাটা কোথায় বা কোন জায়গায় কনফিউশনটা হয়, সেটা হচ্ছে কতটুকু সময়সীমার জন্য এই সরকার থাকবে। সে জায়গায় দেখতে হয় যে কোন কাজটা করার জন্য এই সরকারকে আনা হয়েছে। এই সরকারকে আনা হয়েছে সংস্কার করার জন্য, এবং এই ব্যাপারে যারা গণ অভ্যুত্থানের পক্ষশক্তি কারোই কিন্তু কনফিউশন নাই। সংস্কার হচ্ছে এই সরকারের মিশন। এখন এই সরকারের মিশন আপনি কমপ্লিট করার আগেই যদি একে সরতে বলেন, তাহলে সেটা হবে গণ অভ্যুত্থানের সাথে এক প্রকার বেইমানি করা। আবার এই সরকার যদি তার মিশন থেকে সরে যায়, তার যে মূল মিশন সংস্কার করা, সেটা না করে অন্য কিছু করে, কিংবা ক্ষমতা চিরস্থায়ীভাবে কুক্ষিগত করার যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই এই সরকার নিজেই কিন্তু তার ম্যান্ডেট থেকে সরে গেল। তাকে যে কারণে বসানো হয়েছিল সেই কাজটা সে করতেছে না। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট তৈরি করছে, 15 তারিখের মধ্যে রিপোর্ট দিবে। যেভাবে রিপোর্ট তৈরি করছে, এটা নিয়ে আমাদের অনেক কথা বলার আছে। আমরা এসি রুমে বসে খসখস করে কমিশনের রিপোর্ট তৈরি করা, এটাকে অতটা পজিটিভলি মনে করি না। আমরা আশা করেছি যে ওনারা জনগণের কাছে যাবেন, যে কাজটা হয়তো এখন আমাদেরকে করতে হবে, ঘোষণাপত্রেরও ব্যাপার আছে সামনে, সেই জন্য আমরা জনগণের কাছে যাব। কিন্তু এই কমিশনের রিপোর্টগুলো আসার পরে সেটা নিয়ে সবার সাথে আলোচনার একটা ব্যাপার আছে। সবগুলো রাজনৈতিক দল, তাদের সাথে আলোচনা করতে হবে যে এই সুপারিশ আসছে সংস্কার করার, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সেগুলো কোনটা বাস্তবায়ন করা যায় ইত্যাদি ইত্যাদি। তারপর অবশ্যই যেগুলো বাস্তবায়নযোগ্য ইমিডিয়েটলি সেগুলো বাস্তবায়ন করতে হবে। কিছু জিনিস যে বাস্তবায়ন করাই লাগবে, এই ব্যাপারে সবাই একমত, যেটা নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি। যেরকম হাসিনা নির্বাচন ব্যবস্থা রেখে দিয়ে আপনি যদি এখন নির্বাচন করেন, এর থেকে হাস্যকর কিছু তো হতে পারে না। হাসিনার পুলিশ রেখে দিয়ে আপনি যদি নির্বাচন করেন, যে পুলিশ নির্বাচনের সময় ডিউটি করবে, ওই পুলিশকে তো বিশ্বাস করতে পারবো না যে এই পুলিশ আসলে একটা ফেয়ার নির্বাচন আমাদেরকে উপহার দিবে বা আইন শৃঙ্খলাটা তারা সেভাবে মেনটেন করবে। তাহলে পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কিছু বিষয় ম্যান্ডেটরি, এগুলো আপনার কিছু সংস্কার করতে হবে এবং সবাই এতে একমত। এখন যে ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যেহেতু কি সংস্কার করা হবে সেগুলো নিয়ে আলাপটা নেই।
এবং সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে না, এখনো এই আলাপ আলোচনা শুরু হয়নি। তাই একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি আছে। কিছু কিছু মহল থেকে ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির সুযোগ উস্কে নিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করা হচ্ছে। যেমন এই সরকার কি আসলে কতদিন থাকতে চাচ্ছে, সে কি মানে ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে কিনা, এই বিষয়টা এখন 5 মাস পরে এসে আমাদের কাছে মনে হয় না যে আসলে প্রাসঙ্গিক। সংস্কারের প্রস্তাবগুলো আসুক, দলগুলো আমরা সবাই আলাপ আলোচনা করি, তারপর আস্তে আস্তে বোঝা যাবে যে কোন দিকে আমরা যাব, কিভাবে যাব। রোডম্যাপের কথা বলা হচ্ছে, রোডম্যাপ কিন্তু একটা আছে। সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে সবাই আলাপ আলোচনা করবে, ইমিডিয়েটলি যে সংস্কারগুলো করা যায় সেগুলো করা হবে। লং টার্ম সংস্কারের ক্ষেত্রে কমিটমেন্ট নেওয়া হবে রাজনৈতিক পক্ষগুলোর কাছ থেকে, তারপর নির্বাচন। এটা কিন্তু একটা রোডম্যাপ। সময়ের কথা, সময়ের ব্যাপারটা আরও সামনে স্পষ্ট হবে আমরা মনে করি। আপনি ঘোষণাপত্রের কথা আনলেন, আপনাদের ঘোষণাপত্রের ডেডলাইন আছে 15ই জানুয়ারি, এবং 15ই জানুয়ারির মধ্যে 6টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিবে। তাহলে এই রিপোর্টের কাছে কি আপনাদের ঘোষণাপত্রের ডেডলাইনটা কোনোভাবে স্তীমিত হয়ে যাবে কিনা, কিংবা আপনারা পরবর্তী কর্মসূচি কি নির্ধারণ করবেন? যে 15 তারিখের মধ্যে আমরা বলেছি যে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে ঘোষণাপত্রের কাজটা এগিয়ে নিয়ে সেটা যেতে কি শুরু করেছে সরকার কিছু? সরকারের কাছ থেকে আলাপ আলোচনার একটা ইঙ্গিত আমরা পেয়েছি। প্রেস সচিব শফিকুল সাহেব তিনি বলেছেন যে সব পক্ষের সাথে আলাপ আলোচনা শুরু হবে, কিন্তু তারপর আমরা আর কোনো আপডেট এখন পর্যন্ত পাইনি। ভাই বলতে পারবেন যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে রিচ করা হয়েছে কিনা। কোনো ধরনের আলাপ কি করার সুযোগ শুরু হয়েছে কিনা এই ঘোষণাপত্র নিয়ে বিএনপির সাথে দল হিসেবে? আমার জানা নেই। তো আমাদের দাবি ছিল যে 15 তারিখের ভেতর এটা দিতে হবে, সেটা না হলে তো আমাদের হয়তো বা কর্মসূচিতে যেতে হবে এটা আদায় করার জন্য। জি, হাবিব ভাই, আরিফ হোসেন যেটি বললেন যে সংস্কারটাই হচ্ছে সরকারের মূল ম্যান্ডেট, এবং এই সংস্কারটা করার পর সরকার নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে যাবেন। তাহলে এখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে দ্রুততম সময়ে নির্বাচন না দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে, আরও খারাপ অবস্থার দিকে যেতে পারে, এই যে আশঙ্কাটা, কিংবা সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার যে চাপটা, সেটির কারণ কি? আমার বক্তব্য খুব স্পষ্ট যে এই গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন, ছাত্ররা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ছোট বড় সব দলের কথা আমি বলছি, তারা সবাই যদি একমত হয় যে ঠিক আছে নির্বাচনটা 1 বছর পরে হবে বা 1.5 বছর পরে হবে বা পূর্ণাঙ্গ সংস্কার হওয়ার পরে করব, আপত্তি নেই। সব দল একমত হতে হবে, যদি অভ্যুত্থানের সাথে সবাই ছিল। কিন্তু এখন সরকার গঠন তো আর সবাই করেনি। সরকার গঠন প্রক্রিয়ার সাথে জড়িত আছে ছাত্ররা কিছু, আর হলো ডক্টর ইউনূস সাহেবকে প্রধান করা, ওনার ইচ্ছা মতো সরকার গঠন করা। না, উনিও বলেছেন আমার কাছে কিছু নাম নিয়ে আসছে, আমি দেখে বলে দিয়েছি এরা যাই হোক আর কি, যেটাই হোক আর কি, আমাদের তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জিজ্ঞাসা করে নাই। এখনও সরকার যে সমস্ত কর্মসূচিগুলো করে যাচ্ছেন, উপদেষ্টা নিচ্ছেন বা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, সেটা বিরোধী দলের সাথে যোগাযোগ করেন না। যেটাই করুক সবাই মিলে একসাথে না করলে সমস্যা সেখানে হবে। যেমন ওই যে বললাম, একটা দল বলছে অনন্তকাল, যতদিন ইচ্ছা ততদিন। এই সমস্ত বলার পিছনে নানান ধরনের আপনার এখন মানে কোনো একটা কিছু থাকতে পারে। কেন এটা বলার তো কারণ নেই। হ্যাঁ, সংস্কার দরকার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কতদিন লাগবে একটা সংস্কার করতে, কতদিন লাগতে পারে, তার একটা থাকা দরকার। কতগুলি সংস্কার আমরা করতে চাই, সব সংস্কার আমরা করতে পারবো কিনা। যেমন আমরা বিএনপি বিরোধী দল যারা ছিলাম, আমরা জোট ছিল, তো আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সংস্কার আমরা আগামী দিনের জন্য 31 দফা আমরা প্রণয়ন করেছি। জি, 22 সালে আপনি দিয়েছেন। সেই সংস্কারের মধ্যে কী ছিল যে একই ব্যক্তি 2 বারের বেশি পরপর প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে, অথবা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমাতে হবে। জি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হাতে মাধ্যমে নির্বাচন করতে হবে। ঘুষ দুর্নীতি কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, বিদেশি যারা টাকা পাচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে কৃষকদের ন্যায্য মূল্য, তাদের সার কীটনাশক দিতে হবে, শ্রমিকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়, ছাত্ররা যেন তাদের অধিকার ফিরে পায়। এই সমস্তগুলি দিয়ে আমাদের 31টা আমরা আমাদের দফা আমরা প্রণয়ন করেছিলাম। এখন সরকার ধরেন, এই যে বিগত যে সরকার, আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 173 হরতাল করেছিলাম। সেই সময় 15 ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল। তখন আমি স্বেচ্ছাসেবক লীগের আমি নেতা, এবং আমি জনতার মঞ্চে তখন আমি অ্যাক্টিং কনভেনার স্বেচ্ছাসেবক লীগে, আমারই দেওয়া নাম জনতার মঞ্চ, লাস্ট দিন সভাপতি আমিই করেছি। ছাত্র আন্দোলনে যেমন জিয়াদের লাশ আমি নিয়ে গেছি, এবং বিশাল ক্যাম্পাসে আমি প্রথম বক্তব্য দিয়েছি, শপথ নিয়েছি, আমি সেদিন শপথ করেছি 0 পয়েন্টে। তো এটা একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ম্যাডাম খালেদা দিলেন
প্রথম অধিবেশনেই তত্ত্বাবধায়ক বিল পাশ করেন, অর্থাৎ আওয়ামী লীগ এসে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগ গলা টিপে হত্যা করতে গেল। এই যে খায়রুল হকের মাধ্যমে যে এটা হলো তত্ত্বাবধায়ক বিধান বাতিল করলো, জি। এটা বাতিল তো হয়নি। আমি এবং বদিউল আলম মজুমদার অনেক টেলিভিশনে, অনেক টক শোতে আমরা একমত হয়ে বলেছি যে এখনও তত্ত্বাবধায়ক সরকার বিরাজমান। দেখেন অবসরে 16 মাস পরে গিয়ে রায় দিয়েছে, তার আগেই তো সংসদ পাশ করে নিয়েছে, মানে ছাড়াছাড়ি হয় নাই স্বামীর সাথে, জি। আগেই বিয়ে দিয়ে ঘর সংসার করে বাচ্চা কাচ্চা বানাই ফেললো। আমি একটু এইরকম একটা ব্যাপার আমি বলি, তাই আমি বলি যে এই সংস্কারগুলো আমাদের সামনে আসা দরকার। ভবিষ্যতে পর 2 বছর প্রথম কথা আসছে যে একটা এত রক্তপাতের বিনিময়ে একটা অবস্থান সৃষ্টি হয়েছে আমাদের, এটাকে ধরে রাখতে হলে কেউ যেন আবার কোনো ফ্যাসিস্ট হয়ে ফিরে আসতে না পারে, জনক অধিকার যদি কেউ কেড়ে নিতে না পারে, নিজেরা যেন একেবারে একচেটিয়াভাবে দলীয়করণ না করতে পারে, এই কিছু বিষয় নিয়ে। আর সোহেল যেটা বলেছে যে এই পুলিশ পাহারা দেবে না, এই পুলিশটা আমাদের না। আমি প্রথমে আপনার টেবিল না কোথায় প্রথম আমি উচ্চারণ করেছি, সরকারকে বলেছি সর্বপ্রথম আপনি একটা বিষয় আপনাকে অনতিবিলম্বে সিদ্ধান্ত দিতে, কি আপনার উচ্চ আদালতে আপনার বিচারক নিয়োগ দিতে হবে, আপনার স্পেশাল বিশেষ দিয়ে আপনার যে মুন্সিফ এবং আপনার ওই যে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে, এবং পরীক্ষা নিয়ে আপনার এসআই এবং পুলিশ নিয়োগ দিতে হবে। এইটাকে আগে ঠিক করেন। আপনি দেখেন কত বড় সাংঘাতিক, পৃথিবীর ইতিহাসে যে ঘটনাটা ঘটেনি, সৃষ্টি হওয়ার পৃথিবী, যে ছাব্বিশ চৌধুরীর 6টি মামলা, রিমান্ড চলছে তার 2টা, তার ভিতরে হত্যা মামলা, সেই মামলায় জামিন দিয়ে দিল ম্যাজিস্ট্রেট। আমি সেদিন সাথে সাথে বলেছিলাম ওকে এখনই চাকরিচ্যুত করা হোক, ওকে অ্যারেস্ট করা হোক, ওকে রিমান্ড নিয়ে আসা হোক। এটা পারে না, পৃথিবীর ইতিহাসে নাই রিমান্ড চলাকালীন সময় কাউকে জামিন দিতে পারে। তবে 2টা হত্যা মামলা, আমাকে টক শো থেকে ধরে নিয়ে গেল, আমাকে ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, জজকেও জামিন দিল না, আমাকে 3 মাসের পর থেকে হাইকোর্ট থেকে জামিন দিতে হলো। আর টক শোতে কথা বলেছিলাম, মারা না ধরা না, তারপরে গাড়িগুলো ভাঙচুর করা, মামলা দিলে মিথ্যা মামলা। আমাকে তো বাংলাদেশের সর্বপ্রথম সাজা দিয়েছে, সর্বপ্রথম সাজাপ্রাপ্ত আসামি তো মানে মানুষ তো আমি, তারপর তো এটা সৌমটি করে আবার সাজা দিল, সেটা আলাদা কথা। তো এখন কথা হলো যে ফ্যাসিস্টদের ফিরে আসে, এখন যত সংস্কারই করেন না কেন, যাই করেন না কেন, এক জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থেকে বিগত ফ্যাসিস্টকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাহন করতে দেওয়া যাবে না। জি। এবং তাদের যে লোকজনগুলি আছে, এখন প্রশ্ন উঠতেছে কোনটা, এই যে আমরা 5 তারিখে 622 জন না 20 জন ছিল ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল না, শুনেছি আমরা, সংখ্যা 650 হতে পারে, 600 হতে পারে। তারা আজকে কোথায়? তাদেরকে কে পাঠিয়ে দিল? কোথায় যেন দেখলাম এখন কারা 2 জন পাঠিয়ে অথবা দিল? 7 জন আছে, হ্যাঁ? 2 জন অথবা 7 জন তাহলে ভেতরে আছে, এ গেল কোথায় কোথায়? রিপোর্ট দেখলাম এরকম। এরা হাবিব ভাই, গেল আমাদের কোথায়? সময় একদম কারা শেষ এদেরকে পর্যায়ে, আমি পাঠিয়ে একটু দিল? এটা তো আমাদের আরিফ জানতে স্যারের হবে, কাছে বুঝতে যেতে হবে। চাই, যেহেতু প্রতিষ্ঠান নিয়ে কিংবা প্রশাসন নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা উঠলো, একটু আপনাদের কাছে জানতে চাই, আপনারা যেই লক্ষ্য নিয়ে আন্দোলনটি করেছিলেন, সেই লক্ষ্য অর্জনের পথে প্রশাসনিক যেই বাধাগুলো ছিল, কিংবা যেই ফ্যাসিস্টের দোসর বলে যাদেরকে চিহ্নিত করা হয় আমলা থেকে শুরু করে পুলিশ প্রশাসনে, তাদেরকে সরানোর ব্যাপারে সরকার কতটা এগুলো, এবং এই ব্যাপারে আপনাদের ভূমিকাটা কি এখন পর্যন্ত? এই ব্যাপারটা তো জটিল হয়ে গেছে আন্দোলনের পর থেকেই, কারণ আন্দোলনটা যেভাবে শেষ হয়েছে, যেটা বললাম যে শেখ হাসিনা উনি পালায় গেলেন, এটা নিয়ে আমাদের একটা ফ্রাস্ট্রেশন আছে। কারণ উনি না পালালে যেটা হতো, আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গেলে সারা দেশের সবগুলো জায়গা থেকে, সেটা সরকারি প্রতিষ্ঠান বলেন, সবখান থেকেই কিন্তু জনগণের পক্ষে যারা, তাদের পক্ষে আর নিরপেক্ষ থাকা সম্ভব হতো না। আইদার আমাদের সাথে, জনগণের সাথে, ছাত্র জনতার পক্ষে, অথবা হাসিনার পক্ষে সরাসরি অবস্থান নিতে সবাই বাধ্য হতো। তখন কিন্তু পরিষ্কার হয়ে যেত যে কারা ছাত্র জনতার পক্ষে আর কারা হাসিনার পক্ষে। কিন্তু তার আগেই যেহেতু আন্দোলনটা শেষ হয়ে গেছে, উনি পালায় গেছেন উনার নেতা কর্মীদের ফেলে রেখে, তাই সচিবালয়ে কোন কোন সচিব এখনও আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন সেটা বোঝাটা কঠিন হয়ে পড়ছে। এবং সেটা বিশেষ করে আমাদের জন্য যাদের বয়স কম, ছাত্রদের কথা যেহেতু বললেন, তাদের পক্ষে তো খুবই দুরূহ। আর সরকারের কথা যদি বলেন, এখানে সরকারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, অনেক টেকনোক্র্যাট আছেন, তাদের জন্যও কষ্টকর। রাজনৈতিক দল যারা আছেন তাদের সহযোগিতা ছাড়া এটা করাটা খুবই কঠিন। আপনারা কি সেই সহযোগিতা করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের সরকার কি আপনাদের সহযোগিতা নিচ্ছে কিনা কিংবা জানছে কিনা? সরকার নেক না নেক, আমরা সরকারকে সহায়তা করেই যাব, কারণ এই সরকারকে সফল করতে হবে। তো এই সরকারকে ব্যর্থ কোনোভাবে করা যাবে না। সরকার ভুল করলো, ভুল শুধরাই দিয়ে হলো, আমরা এই সরকারকে দেই, আমরা সফলতা নিয়ে আসতে চাই।
তাহলে আমরা গণঅভ্যুত্থানে আমার নষ্ট হয়ে যাবে, আমার শহীদদের রক্তের আমরা তাহলে ঋণ পরিশোধ করতে পারবো না। আপনাকে চিন্তা করতে পারেন, এখনও মানুষ শহীদদের তালিকা বাড়তেছে। এত তাড়াতাড়ি যদি আমরা এসব ভুলে যাই তাহলে তো হবে না। তাহলে আপনারা ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এতটা No, প্রতিক্রিয়া কেন দেখান? আমার কোনো বিভিন্ন- প্রতিক্রিয়া নাই। দল গঠন হোক, আমার সমস্যাটা কি? ছাত্ররা দল গঠন করে কোনো সমস্যা নাই। আমার সমস্যা এক জায়গায়, আমার না, মানুষের সমস্যা এক জায়গায়, যে সরকারের দলে থেকে কেউ যেন ওই দলের সাথে সংযুক্ত না হয়। কেউ আসতে চাইলে আসতেই পারে, প্রত্যেক করে আসবে, এসে তারা দলের সাথে যোগ দেবে। কিন্তু সরকার থেকে যদি সেই দলের সদস্য হয়, সেটা তখন বেমানান হবে, সেটা মানুষের কাছে রং মেসেজ যাবে। আমি চাই না সেই বিতর্কের ভিতরে তারা পড়ুক, আশা করি। তো এই জন্য দল করলে করতেই তো পারে, দল করে মানুষের কাছে যাক, মানুষ যদি ইয়াং জেনারেশন গ্রহণ করে, তাদের বক্তব্য সব কিছু মিলে ওয়েলকাম, কোনো আপত্তি নেই। আরিফ সাহেব, আপনাকে দিয়ে শেষ করতে চাই, একদম শেষ মুহূর্তে আছি আমরা। খালেদা জিয়ার চিকিৎসা কবে নাগাদ শেষ হবে এটা আসলে তার চিকিৎসকরা বলতে পারছে না। তিনি কবে নাগাদ দেশে ফিরবেন এ বিষয়টা অনিশ্চিত। সেই জায়গা থেকে আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা কিংবা কোনো অন্য বিষয় ঘটনার সুযোগ আছে কিনা? এখানে আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো আছি বাংলাদেশে, তারা যদি বাংলাদেশের জনগণের স্বার্থের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত্য রেখে সুষ্ঠু গণতান্ত্রিক মতবিরোধ থাকবেই, সংস্কার নিয়ে বিভিন্ন মতামত থাকবে, এবং সামনে নির্বাচন কিভাবে হবে, কেমন হবে, এটা নিয়ে বিভিন্ন মতবিরোধ থাকবে, আমরা আলাপ করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগুলো নিরসন করব। কিন্তু ওই ন্যূনতম ঐক্যের জায়গাটা ধরে রেখে আমরা যদি আমাদের গণঅভ্যুত্থানকে রক্ষা করতে পারি, আমরা যদি মাঠে থাকি, সজাগ থাকি, সতর্ক থাকি, তাহলে কোনো অযাচিত কিছু ঘটার আশঙ্কা আমরা দেখছি না। জি, অনেক ধন্যবাদ আমি আপনাকে শেষ আরিফ করে সাহেব। দিই। জি, ষড়যন্ত্র এখনো শেষ হয় না। ভারতের ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র, সরকার নিয়ে ষড়যন্ত্র, এবং সেই জায়গাটাই কিন্তু ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। যদি এই জন্য আমরা ঐক্যটা কথার খুবই বাগাড়ম্বর করে গুরুত্বপূর্ণ, আসলে খুবই গুরুত্বপূর্ণ। ঐক্য নষ্ট করি, তাহলে সেটা আসলে কারোর জন্যই ভালো হবে না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।